ওটা বিধানসভাটা দেখে মনে হচ্ছে যে একদল লোক দাঁড়িয়ে বিধানসভার সামনে রামকৃষ্ণ বন্দনা করবে, আর একদল লোক দাঁড়িয়ে বিধানসভার ভিতর থেকে তারা উস্কানি দিয়ে বলবে যে মুসলমানরা যদি এক জায়গায় হয় তাহলে তোমরা সামলাতে পারবে। মানে উস্কানি পাল্টা উস্কানি, পাল্টা উস্কানি উস্কানি। 2023 সালে ইডি তাদের ডেপুটি ডিরেক্টর অজয় লুচ্ছা তিনি একটি নোট করেছেন, সেখানে দেখো নাম দেখো, ইডি দিচ্ছে শ্রীমতী মমতা ব্যানার্জি, শ্রী অভিষেক ব্যানার্জি, শ্রী ফিরহাদ হাকিম, শ্রী দেবাশিস কুমার, নাম রয়েছে, ডকুমেন্টস রয়েছে, এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাহলে বিজেপি যতদিন, তৃণমূল ততদিন। একটাকে আপনি মানে এটা ঠিক কিরকম বলুন না, মানে একদিকটাকে আপনাকে চেপে ধরতে হবে, তাহলে আরেকটা দিক এমনি উড়ে যাবে। এর বেঁচে থাকা নির্ভর করে ওর বেঁচে থাকা। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বিধানসভায় বেশ অনেকক্ষণের বক্তৃতা রাখলেন। সেই জায়গায় তিনি বললেন যে আপনারা নাকি বারংবার বলেন তার সাথে জঙ্গি যোগ আছে, প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেন। প্রথম কথা, এই আমাদের কি কিছু বলেছেন বলে তো আমি জানি না। যদি আমাদের সম্পর্কে উনি বলেন সেটা এইসব নিয়ে বলেন না। উনি যখনই কোনো রিয়েল বিপদ বুঝতে পারেন তখন আমাদের কথা আমার মনে পড়ে। ঠিক যেমন ওই একটা সময় উনি মনে করেছিলেন সেদিনকে বিধানসভা ভাঙেনি বলে। জঙ্গি যোগ টোগ নিয়ে যারা সব বলছে তারা নিজেরা তাদের দাবি প্রমাণ করবে। আপনি ওই বিরোধী দল নেতাকে জিজ্ঞেস করুন কার সাথে কার জঙ্গি যোগ আছে, উনি ভালো করে জানেন। কারণ মাওবাদীরা যে সময় বুদ্ধবাবুর গাড়ির সামনে মাইন বিস্ফোরণ করেছিলেন, তখন যে লোকগুলোর নাম ছিল তার মধ্যে আজকে বিরোধী দল নেতা তিনিও যুক্ত ছিলেন বলে কাগজে বেরিয়েছিল। এবং অবভিয়াসলি তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, কিন্তু তার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক বলে দাবি করতেন। ফলে আমাদের প্রসঙ্গটা এখানে খুব একটা জরুরি নয়, কিন্তু আমাদের প্রসঙ্গটা জরুরি এই জন্যে যে একটা বিধানসভার অধিবেশন হয়ে যাচ্ছে। সেই বিধানসভার অধিবেশনে রাজ্যের নাগরিকদের কোনো চাহিদা নিয়ে, দাবি নিয়ে, তাদের সমস্যা নিয়ে আলোচনা নেই। ওটা বিধানসভাটা দেখে মনে হচ্ছে যে একদল লোক দাঁড়িয়ে বিধানসভার সামনে রামকৃষ্ণ বন্দনা করবে, আর একদল লোক দাঁড়িয়ে বিধানসভার ভিতর থেকে তারা উস্কানি দিয়ে বলবে যে মুসলমানরা যদি এক জায়গায় হয় তাহলে তোমরা সামলাতে পারবে। মানে উস্কানি পাল্টা উস্কানি, পাল্টা উস্কানি উস্কানি। এর মধ্যে দিয়ে যদি পশ্চিমবঙ্গ নিজের ভবিষ্যতের পথকে নিশ্চিত করতে পারে তাহলে খুব ভালো। আর যদি না করতে পারে তাহলে মানুষ বুঝবেন কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বক্তব্যটা সেটাই যে এখনো পর্যন্ত রাজ্যের বুকে যেভাবে শিক্ষা, চাকরি, শান্তি শৃঙ্খলা, এই সমস্ত ক্ষেত্রগুলো যেভাবে সংকুচিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে সত্য কথা বলার যে লড়াই, সেই লড়াইটা আমরা করে যাব। আপনি তো একজন আইনজীবী, একটা বিধানসভার বাইরে বিরোধী দলনেতা বলছে এটা মোল্লাদের সরকার, বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী। আমি তো সেটাই বললাম যে সব প্রশ্ন আইন দিয়ে বিচার করা যায় না, মানুষের কাছে ফেলে দিতে হয়। মানুষ সেটা বিচার করে দেখবেন যে মোল্লাদের সরকার বা মুসলমানরা যদি এক হয়ে যায় তোমরা সামলাতে পারবে, অথবা ঠিক একইভাবে হিজাব পরে বসে পড়া রাস্তায়, অথবা দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে ওই ক্লাবগুলোকে টাকা দেওয়া, জগন্নাথ মন্দির তৈরি করা অথবা রাম মন্দির তৈরি করা, এইটা চলতে থাকবে, নাকি এই জায়গায় সরকার বলবে আমি চাকরিগুলো এইভাবে দেব, প্রত্যেক বছর এসএসসিতে নিয়োগ হবে, প্রত্যেক বছর সরকারি দপ্তরে নিয়োগ হবে। আপনি নিয়োগের তালিকাটা একবার জিজ্ঞাসা করুন না। শিক্ষক নিয়োগ নিয়ে এত কাণ্ড কেন পশ্চিমবাংলায় হয়? তার কারণ যে পশ্চিমবাংলায় চাকরি নেই। ফান্ডামেন্টাল জায়গাটা একটু ধরছেন না কেন? হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরাই শিক্ষক হবার দৌড়ে আছে, কারণ আর কোথাও তো চাকরি কিছু ভ্যাকেন্সি বেরোয় না। চাকরিটা কোথায় হচ্ছে? সরকারি কাজগুলো সব এখন চুক্তিভিত্তিক, পোস্ট রিটায়ারাল এনগেজমেন্ট। 60 বছর হয়ে গেছে, সেই লোককে আবার পুনরায় এনগেজ করিয়ে কাজ করানো হচ্ছে। সরকারের কাজের ক্ষেত্রে এই কাজ করা হচ্ছে। কেউ কোনো এগুলো নিয়ে বক্তব্য রাখছেন? বিরোধী দল নেতার মুখে স্পিকটি নট, মুখ্যমন্ত্রী স্পিকটি নট, এ নিয়ে কোনো কথা হচ্ছে না। মানুষ বিচার করুন এটা বিধানসভা নাকি এটা ওই মানে ধর্মসভা। হরিয়ানাতে আমরা দেখেছিলাম উলঙ্গ সাধু এক সময় বিধানসভায় বসে নিদান দিচ্ছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ থেকে মনে হচ্ছে এরপর আরো কিছুদিন বাদে এই জামা কাপড় পরা উলঙ্গগুলো এরপরে গিয়ে বসবে বিধানসভায়, কিন্তু বলার লোকটা থাকছে না। রাজা তুই উলঙ্গ, কাপড় কোথায়? এটা কেউ বলছে না। এই লোকগুলোকে প্রয়োজন যারা এই প্রশ্নগুলো করবে। যতক্ষণ না করা যাচ্ছে এই রকমই আমরা দেখতে থাকবো। পাগড়ি নিয়ে আলোচনা চলবে, গেরুয়া পাগড়িটা প্রণবানন্দের ভালো ছিল নাকি বিবেকানন্দের ভালো ছিল, কেউ কিন্তু বলছে না। রামকৃষ্ণ রামকৃষ্ণ করে এখানে ভজন করছে, তাও ভুলভাল করছে, কিন্তু কোনো লোকের বলার সাহস নেই যেটা ভুল মন্ত্র উচ্চারণ করছে। রামকৃষ্ণ রামকৃষ্ণ করে এত কথা বলছে কিন্তু বলার সাহস নেই রামকৃষ্ণ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনে তিনি প্রত্যেকটি ধর্মের উপাসনা তিনি করেছিলেন। তিনি বলেছিলেন যে একটা পুকুরের চারদিকে চারটে ঘাট, একজন পানি বলছে, একজন জল বলছে, একজন ওয়াটার বলছে, কেউ মনে করাচ্ছে না।
ভাবছেন রামকৃষ্ণ ভজন করে বাংলার নবজাগরণের ইতিহাসকে ভুলিয়ে দেবেন? রামকৃষ্ণ বাংলার নবজাগরণের ইন্টিগ্রাল পার্ট। রামকৃষ্ণ কোনো ধর্মগুরু বলে আমাদের কাছে পরিচিত নন। রামকৃষ্ণ বাংলার নবজাগরণের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেন। বিবেকানন্দ বাংলার নবজাগরণের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেন। তার সঙ্গে অনেক জায়গায় অনেক ডিফারেন্স থাকতে পারে, কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে তিনি একজন মানুষ যিনি বলেছিলেন মন্দিরে গীতা পাঠ করার থেকে খেলার মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো। তিনি বলেছিলেন এই যে অ্যাসিমিলেশনের কথা বলছি, কালচারাল অ্যাসিমিলেশন, যে ইসলামিক দেহ এবং বেদান্তিস মাইন্ড, এর মধ্যে দিয়ে ভারতের ফিউচার রয়েছে, শূদ্র জাগরণের মধ্যে ভারতের ফিউচার রয়েছে। তাহলে এই যে কথাগুলো যে মানুষগুলি বলেছিলেন তাদের দিক থেকে আলোটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, রামকৃষ্ণকে বলা হচ্ছে তিনি হচ্ছেন হিন্দুদের প্রতীক। একেবারেই না, এই সাহস আমি জানি না এত রামকৃষ্ণ ভক্ত আছেন, কেউ বলছেন না কেন? শুভেন্দু অধিকারী সাহস হচ্ছে কোথা থেকে যে আমাদের বাংলার সংস্কৃতির ধারকদের সম্পর্কে এই ধরনের মিসরিপ্রেজেন্টেশন করানো? এই সাহসটা হচ্ছে কোথা থেকে? আমার বক্তব্য এখানে, বাংলার সংস্কৃতি বিজেপি বোঝে না, বোঝেনি, বুঝবেও না। ওদের বুঝতে অনেক সময় লাগবে। আসলে বিজেপি নয়, এটা এক্সটেন্ডেড তৃণমূল। তৃণমূলের ঘর থেকে বিজেপিতে পাঠানো হয়েছে। দুজন মিলে চলবে, কাপ আমি ঘরের বাইরে যেতে দেবো না। দেখেছিলে তো ধন্যী মেয়ে সিনেমা দেখেছিলে? দেখনি? ধন্যী মেয়ে দেখে নেই উত্তম কুমারের, সেই জমিদার ছিল, জমিদার বলছে কাপ আমি ঘরের বাইরে যেতে দেবো না, যেই জিতুক আর যেই হারুক কাপটা আমার এখানে থাকবে, জোর করে হারিয়ে দিতে হবে। আর বিরোধিতাও আমার মধ্যে থাকবে, সরকারটাও আমার হাতে থাকবে। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীদের এটা হচ্ছে একটা প্লয়, চেষ্টা, এবং তার জন্যই হয়েছে। তার জন্য আমি আপনাকে এখনই দেখাতে পারি। ওটা দাও তো, ওই বদরুলের কাছ থেকে, তো এটা কাটবে এখান থেকে। 2023 সালে এই যে শুভেন্দু অধিকারীদের কথা অনুযায়ী ইডি সিবিআই, সেই ইডি তাদের ডেপুটি ডিরেক্টর অজয় লুচ্ছা, তিনি একটি নোট করেছেন। সেখানে দেখো, নাম দেখো, লিস্ট অফ দি ডিফেন্ডেন্টস টু অ্যাপিয়ার বিফোর দি লার্নেড স্পেশাল জাজ, স্পেশাল সিবিআই কোর্ট। কে কে দেখো, কারা ডিফেন্ডেন্ট, কোন কেসের ডিফেন্ডেন্ট ইডি দিচ্ছে? শ্রীমতী মমতা ব্যানার্জি, শ্রী অভিষেক ব্যানার্জি, শ্রী ফিরহাদ হাকিম, শ্রী দেবাশিস কুমার, সুদীপ ব্যানার্জি, ডক্টর শান্তনু সেন, অত্রি ভট্টাচার্য, বিনোদ কুমার, অশোক চক্রবর্তী, সুশান্ত কুমার ঘোষ, মুরলীধর শর্মা, রিতেন্দ্র নারায়ণ বসু রায় চৌধুরী, ইন্দ্রনীল সেন, জুই বিশ্বাস। এর তদন্ত হচ্ছে না, পরিষ্কার লেখা আছে কার কি ভূমিকা, দেখো তো হচ্ছে না। নাম রয়েছে, ডকুমেন্টস রয়েছে, এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিজেপি সেফগার্ড করছে, বিজেপি বাঁচিয়ে চলেছে। তাহলে বিজেপি যতদিন, তৃণমূল ততদিন। একটাকে আপনি মানে এটার ঠিক কিরকম না, মানে একদিকটাকে আপনাকে চেপে ধরতে হবে, তাহলে আরেকটা দিক এমনি উড়ে যাবে। এর বেঁচে থাকা নির্ভর করে ওর বেঁচে থাকার উপর। পরস্পর পরস্পরের পরিপূরক, একই শক্তি ভাগ করেছে। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক 26-এর নির্বাচনের আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলুন কিংবা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই বামকে নিশানা করছে। আমি আবার বলছি, বিরোধী দল নেতা বলেই তো প্রশ্ন নেই, এ তো তৃণমূল আর প্রাক্তন তৃণমূল, এর মধ্যে কমন তো তৃণমূল। তৃণমূল আর প্রাক্তন তৃণমূল বিজেপি, এর মধ্যে কমন হচ্ছে তৃণমূল। বাংলার বিজেপি আজকে যেটাকে দেখছেন সেটার বেশিরভাগটাই হচ্ছে তৃণমূল থেকে, এবং আগামী দিনে এই যে তৃণমূল বলে যে বস্তুটিকে দেখছেন এটি আর থাকবেই না, নেই। এটা আসলে মানসিকভাবে বিজেপি হয়ে গেছে। সবচেয়ে বেশি কুম্ভ মেলাতে চান করতে গেছে কারা, কোন কোন নেতা? বিজেপির নেতাদের দেখে যাও, তার সঙ্গে পাল্লা দিয়ে কোন দলের নেতা গেছে? তৃণমূলের নেতারা গেছে। মানসিকতাটা তো এক রকমের। এবার বলবে কুম্ভ মেলায় চান, এই বামেরা ধর্মের বিরোধিতা করলো। আমি এটা যুক্তির কথা বলছি, ধর্মের বিরোধিতা করা নয়। আপনার ধর্ম প্র্যাকটিস করেন, আপনি করুন। কিন্তু বামেরা বলছে যে আপনি ধর্ম প্র্যাকটিস করুন, কিন্তু আপনার ধর্মাচরণ যেন দেশের বুকে আগামী দিনে আরো বড় কোনো ডিজাস্টার না ডেকে আনে। গঙ্গার জল যদি দূষিত হয়, তাহলে এই গভর্নমেন্টের দেখানো কথা যে কি নমামি গঙ্গে, সেটাই তো রিপিটেড হয়ে যাচ্ছে। এবার বুঝুন কি অবস্থার মধ্যে যাচ্ছেন। তাই আমি বলছি যে কাজ দিয়ে বিচার করুন, নিজেদের চেতনা দিয়ে বিচার করুন। ওই রং দেখে, ওদের কথা শুনে, বক্তৃতা শুনে বিচার করা বন্ধ করুন। কে বা কারা তৃণমূল, কে বা কারা বিজেপি, তাদেরকে আগে বিচার করুন নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে।